দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি স্বদেশে তারেক রহমান। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, রাজনীতি বিশ্লেষক ও অর্থনীতিবিদ। একই সাথে আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে সময় দিচ্ছেন আলতাফ পারভেজ, সাংবাদিক ও গবেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনার শুরুতেই আজকে তারেক রহমানের ভাষণের কিয়দ অংশ শুনে আসি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। জনাব তারেক রহমানের আজকের ভাষণের কিয়দ অংশ আমরা শুনছিলাম। প্রথমে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই এই ভাষণ পুরোটা শুনেছেন, পর্যবেক্ষণ করেছেন। আপনার মূল্যায়ন একটু জানতে চাই। এটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা ভাষণ এবং এরকম একটি অনুষ্ঠানে ভাষণ সংক্ষিপ্ত হওয়াই শ্রেয় বলছে এই কারণে, মানুষজন যারা তারেক রহমানকে স্বাগত সম্ভাষণ জানাতে এসছে, তারা এই শীতের মধ্যে গত রাত থেকেই অপেক্ষা করছে এবং হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আর এছাড়া বাইরে থেকে এসে ঢাকায় অবস্থানের যে ক্লান্তি শ্রান্তি, সেটা তো রয়েছে। এরকম অবস্থায় খুব দীর্ঘ একটা ভাষণ দেয়া হয়তো খুব ভালো হতো না। সেই দিক থেকে তারেক রহমান পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন। আমাদের রাজনীতিতে একটা দুর্লভ বিষয় হচ্ছে পরিমিতিবোধ। এই পরিমিতিবোধের অভাব আমরা অনেক সময় লক্ষ্য করি এবং তিনি তার ভাষণে মাত্র 5 কি 6টি লাইনে, 5 কি 6টি বাক্যে তার পুরো বিষয়গুলো তুলে ধরেছেন। বলা যেতে পারে এটা একটা আউটলাইন, এটা দীর্ঘ ভাষণের একেবারে যেটাকে বলে কি পয়েন্টস। এটা তো সেখানে উনি ধৈর্য ধারণের কথা বলেছেন, তরুণ প্রজন্মকে বিশেষভাবে সম্বোধন করেছেন, গণতন্ত্র এবং শক্তিশালী অর্থনীতি নির্মাণের কথা বলেছেন এবং যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি, সেটা নির্ণয় করা খুব কঠিন। এই সবচেয়ে বড় সমস্যা কি কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ, না আমাদের নিজেদের মধ্যে যে ধরনের অসহিষ্ণুতা এবং আইন শৃঙ্খলা মেনে না চলার যে প্রবণতা, সেটাই আমাদের বড় সমস্যা। আমার কাছে মনে হয় দুটোই খুব বড় সমস্যা এবং এই দুটোর মধ্যে একটা আন্তঃসংযোগ আছে। দেশে 5 আগস্টের 24-এর বিশাল গণ অভ্যুত্থানের পর আপনার অনেক কিছু বদলে গেছে।
এবং আমার দৃষ্টিতে বাংলাদেশ এখন রাষ্ট্র হিসেবে অ্যাজ এ স্টেট, ইটস এ ফ্র্যাকচার্ড স্টেট, ইটস এ ফ্র্যাগমেন্টেড স্টেট। এইখানে স্টেট মেশিনারির যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আর আগের মতো সেভাবে সচল নেই। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে এবং এগুলোকে দলীয়করণের ফলে এবং এগুলোর যথেচ্ছ ব্যবহারের ফলে এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের আমলাতন্ত্র এখন অনেকটাই হাল ছেড়ে বসে আছে এবং এরা প্রত্যেকেই তাদের নিজস্ব দলীয় আনুগত্য অনুসারে চলতে চায়। দ্বিতীয়ত আসেন আমাদের পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা, কিন্তু সমস্যাটা হলো 5 আগস্টের অভ্যুত্থানের পর এই পুলিশরা প্রায় সবাই পালিয়ে গিয়েছিল। শুধু পুলিশরা পালায় নাই, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছিল। তো এখন যে পুলিশ বাহিনী যেভাবে আছে, পুলিশ বাহিনী সেভাবে সক্রিয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যাগুলোকে মোকাবেলা করছে না এবং অনেকটা ধরি মাছ নাচুই পানির মতো অবস্থা আছে। মানে আপনি আচ্ছা, একটু শেষ করি, আমার থিসিসটা তো দাঁড় করাতে হবে। জি অবশ্যই। হ্যাঁ, তারপরে আসেন আমাদের আর্ম ফোর্সেসের ব্যাপার। আর্ম ফোর্সেস এইখানে তাকে নিয়েও নানা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে। এইরকম সমালোচনা আর্ম ফোর্স নিয়ে আমি আর অতীতে কখনো দেখিনি এবং এটাকে আমি খুব একটা বিপজ্জনক অবস্থা বলে গণ্য করি। তারপরে আছে আপনাদের জুডিশিয়ারি। জুডিশিয়ারির অবস্থা সম্পর্কে নতুন কিছু করে বলার দরকার নাই, বিচার বিভাগ সম্পর্কে। তো এই সব মিলিয়ে এমনকি কারাগারও একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। কারাগারের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা এবং অন্য অনেক রকম বেআইনি কার্যকলাপ করা সেগুলো হয়েছে। তা আজকে যদি দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের এই টুকরো হয়ে যাওয়া যে রাষ্ট্রযন্ত্র, ভেঙে পড়া যে রাষ্ট্রযন্ত্র, সেটাকে মেরামত করতে হবে, সেটাকে সাজাতে হবে, গোছাতে হবে। তবে সমস্যাটা কি জানেন? একটা কাঁচ যদি ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, সেটা কিন্তু জোড়া লাগানো যায় না। সেটা জোড়া লাগাতে গেলে আপনাকে সমস্ত কাঁচের গুঁড়োগুলোকে আবার তাপে দিয়ে গলিয়ে তারপরে একটা নতুন কাঁচের শীট আপনি তৈরি করতে পারেন। আজকে আমাদের সামনে, রাষ্ট্রের সামনে এটা একটা চ্যালেঞ্জ, এবং রাজনীতিবিদরা যারা দেশ চালাবেন তারা যদি এই চ্যালেঞ্জটা বোঝেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তাইলে পরে আমরা আগামীতে একটা সুদিন দেখার অপেক্ষা করতে পারি। কিন্তু কাজটা খুব চ্যালেঞ্জিং, কাজটা খুব দুরূহ। এবং তিনি এক শব্দে বলেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে খালি শুধু কোয়ার্সিভ স্টেট মেশিনারি দিয়ে হবে না, তার জন্য আবার মানুষের মননে একটা পরিবর্তন আনতে হবে। তার মানে সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে হবে, সকলের সহযোগিতার কথা বারংবার তিনি বলছেন। তো এইটা প্রয়োজন। তারপরে তিনি বলছেন যে তার একটা পরিকল্পনা আছে। তো পরিকল্পনা থাকা নিঃসন্দেহে ভালো। যে সিঙ্গাপুরের যিনি, এই আধুনিক সিঙ্গাপুরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার একটা বই লিখেছিলেন ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। এই বইতে উনি দেখিয়েছেন কিভাবে সিঙ্গাপুরকে একটা জেলে পল্লী থেকে আধুনিক সিঙ্গাপুরে রূপান্তরিত করেছেন, এবং এর জন্য তাকে অনেক ইনোভেটিভ মেজার্স নিতে হয়েছে, সৃজনশীল কিছু পদক্ষেপ নিতে হয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও, যদিও আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বয়স প্রায় 55 বছর, এইখানেও আপনার নতুন করে আমাদের সব কিছু সাজাতে হবে, গোছাতে হবে, এবং নতুন করে নানা ধরনের ইনোভেটিভ মেজার্স নিতে হবে, এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, যেটা খুব দুরূহ একটা কাজ। আমার মনে হয় আপনি যথার্থই বলছিলেন, এবং সে নতুন করে শুরুটাও সম্ভবত আমরা তারেক রহমানের দিকেই অনেকে তাকিয়ে আছেন, কিভাবে নতুন এই নবযাত্রা শুরু হয়। অসংখ্য ধন্যবাদ। আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই। তারেক রহমানের বক্তব্যের বিশ্লেষণ আপনি শুনছিলেন। আমি নিশ্চিত যে ভবিষ্যতে আরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে। একটু পিছনে যদি ফিরে যায়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পথে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল বলে তিনি জানাচ্ছিলেন। তিনি বলছিলেন যে দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। আমি আপনার কাছে জানতে চাই যে সে সকল চ্যালেঞ্জ পুরোপুরি জয় করেই কি তিনি ফিরলেন?
অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তো বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলছিলেন যেটা বাংলাদেশের সামনে আছে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ধন্যবাদ। দেখুন, উনি যে আসলেন এবং চ্যালেঞ্জের কথা উনি বলছিলেন অনেক দিন ধরে, নিরাপত্তাহীনতার, এবং দেশেও অনেকে অনুমান করছিলেন। এর কারণ ছিল গত 17 মাস আমাদের দেশে নিরাপত্তাহীনতার ক্ষেত্রে একটা দমবন্ধ অবস্থা ছিল। 17 মাসের কোনো সপ্তাহ এমন ছিল না যে নিরাপদে বাংলাদেশের সকল অঞ্চল ছিল। একটা মব সন্ত্রাস, আগুন সন্ত্রাস আমাদের দেশকে প্রায় গ্রাস করে ফেলেছিল। তো সেরকম জায়গায় রাজনীতিবিদ হিসাবে ওনার জন্য ঝুঁকি ছিল, এবং সেই ঝুঁকি এখনও আছে। এবং আজকের দিনটা যে শান্তিপূর্ণভাবে পালিত হলো, ওনার সম্বর্ধনার কাজটা যে নিরাপদে হলো, এইটা বিরাট একটা স্বস্তির ব্যাপার। উনি যে আসলেন আজকে, এইটা আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় বদলকারী ঘটনা। দেখুন, মানুষ এটা খুব, উনি তো একটা দলের নেতা, কিন্তু মানুষ ওনাকে দলের নেতা হিসেবে দেখছে না এখন। তারা আশা করছে উনি জাতীয় নেতা হয়ে উঠবেন, উঠে ওনার বাংলাদেশের জুড়ে যে নিরাপত্তাহীনতার বোধ, যে অর্থনীতির যে ভঙ্গুর দশা, প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এগুলা কাটিয়ে উঠতে উনি বাংলাদেশকে সাহায্য করবেন এবং অর্থনীতিটা চাঙ্গা করবেন। ওনার ভাষণটা সংক্ষিপ্ত হলেও এতে কিন্তু 4টা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো উনি 2024-এর গণ অভ্যুত্থান, 1990-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মুক্তিযুদ্ধকে এক সুতোয় গাঁথলেন। দেখুন, গত 17 মাস আমরা দেখেছি অনেকে 24-এর গণ অভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করেছিল। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু উনি এটা নাকচ করে দিলেন অনেকটা পরোক্ষভাবে। দ্বিতীয়ত, উনি নিরাপত্তাহীনতা থেকে উদ্ধারের একটা বার্তাও দিলেন। এবং তৃতীয়ত, উনি অনেকগুলো জাতিসত্তার কথা বলে বাংলাদেশকে বিভেদবাদ আমাদের এখানে কাজ করছিল গত কয়েকটা মাস ধরে, সেই বিভেদবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং চতুর্থত, উনি বলেছেন যে ওনার পরিকল্পনা আছে দেশ নিয়ে। মানুষ এটাই চায়। দেখুন, আমাদের সমাজে অনেক সমস্যা, দেশে অনেক সমস্যা, সমস্যাগুলো কিন্তু সবার যৌথ সমস্যা। কিন্তু এদেশের সমাজতত্ত্ব হলো মানুষ চায় কেউ একজন আসবে, তাদেরকে উদ্ধার করবে। এটা আমাদের তৃতীয় বিশ্বের বা দক্ষিণ এশিয়ার সমাজের একটা বৈশিষ্ট্য। মানুষ এই মুহূর্তে চাচ্ছে, বিশেষ করে গত 17 মাসের স্বপ্নবঙ্গের জায়গায় দাঁড়িয়ে, যে এমন কেউ আসবেন, তিনি তাদের উদ্ধার করবেন, তাদের অর্থনীতি চাঙ্গা করবেন, তাদের নিরাপত্তা দিবেন, প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কারগুলো করবেন। ফলে ওনার ভাষণে এগুলা ছিল। এবং ওনার আসার ভিতর দিয়ে যেটা হয়েছে, যে যারা মব সন্ত্রাস এবং আগুন সন্ত্রাসের ভিতর দিয়ে দেশে একটা বিভক্ত অবস্থা তৈরি করছিল এবং নির্বাচনের পথে বাধা আসছিল প্রতিনিয়ত, মানুষ নিশ্চিত হতে পারছিল না নির্বাচন হবে কি হবে না, সেই জায়গাটা একটা আমার মনে হয় যে একটা মসৃণ অবস্থা তৈরি হয়েছে। তবে ভাষণে যেই জিনিসটা একটু অনুপস্থিত মনে হয়েছে, সেটা হলো বিএনপির যে বিগত শাসন আমল, সেই আমলের দোষ ত্রুটি সম্পর্কে একটা আত্মপর্যালোচনা, আত্মমূল্যায়ন প্রয়োজন ছিল। বিশেষ করে 2004, 5, 6-এ সুশাসনের যে ঘাটতি ছিল, সেটা তিনি আজকের ভাষণে বলতে পারতেন। তবে এটাই শেষ নয়, যেহেতু উনি দেশে থাকবেন, সেগুলো উনি অ্যাড্রেস করবেন। আরেকটা বিষয় আমি বলবো, যে দলীয় নেতা থেকে জাতীয় নেতা হয়ে পড়ার মধ্য দিয়ে একটা চ্যালেঞ্জ তৈরি হয়, একটা প্রত্যাশার ভার তৈরি হয়, একটা ঝুঁকি তৈরি হয়। ফলে আজকে থেকেই উনি একটা পরীক্ষার ভিতর পড়লেন রাজনৈতিকভাবে, এবং এইটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং বিশেষ করে আজকে থেকে কিন্তু স্তুতিও শুরু হলো, তোষামত শুরু হলো। ইতিমধ্যে আমি দেখছি আমাদের সোশ্যাল মিডিয়া, জাতীয় গণমাধ্যমগুলোয়, বুদ্ধিজীবীদের মাঝে আবার সেই পুরানো তোষামদের কালচার ওনাকে কেন্দ্র করে, আগে যেটা অন্যদের কেন্দ্র করে ছিল, এখন আবার সেটা ওনাকে কেন্দ্র করে শুরু হয়েছে। তো এইগুলো দলের পরিসরে এবং জাতীয় পরিসরে এই তোষামতকারীদের এড়িয়ে অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ওনার কাছ থেকে মানুষ আশা করে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আসতে চাই। তারেক রহমান আজ দেশে ফিরলেন এমন এক বাস্তবতায়, যখন তখন মব সৃষ্টি হচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদীচী ভবনে হামলা হয়েছে কিছুদিন আগেই, আগুন আর লুটপাটের ছবি এখনও আমাদের সামনে তরতাজা। দেশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষের মনে অবিশ্বাস, আতঙ্কের ছায়া স্পষ্ট। তারেক রহমানই কি এই অবস্থা থেকে উত্তরণের শেষ ভরসা? দেখুন, কোনো ব্যক্তি বিশেষ উত্তরণের শেষ ভরসা হয় না, শেষ ভরসা হয় জনগণ। এখন
জনগণকে যদি আপনি বোঝাতে পারেন, এবং আমাদের দেশের জনগণ যে আপনি মব সন্ত্রাসের কথা বলছেন বা আগুন সন্ত্রাসের কথা বলছেন বা পত্রিকার অফিসে আগুন দেওয়ার কথা বলছেন, এই ধরনের নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে যদি প্রবল জনমত গঠিত হয়, তাহলেই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো, অন্যথায় পারবো না। দ্বিতীয়ত আরেকটা কথা বলা হয়, যে কোনো দেশে যখন বিশাল পরিবর্তন হয় তখন অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো সাধারণ দৃষ্টিতে একেবারেই গ্রহণযোগ্য নয়। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই সম্পর্কে মাও সেতুংয়ের একটা উক্তি আছে যে রেভলিউশন ইজ নট এ ডিনার পার্টি। একটা ডিনার পার্টিতে যত সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করা হয়, হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। কাজেই যে কোনো বড় পরিবর্তনের আনুষঙ্গিক একটা ঘটনা হিসেবে এসব জিনিসগুলো আসে। তবে সেক্ষেত্রে নেতৃত্বের একটা দায়িত্ব আছে। নেতৃত্বের দায়িত্ব হচ্ছে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এবং এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে জনঐক্যে যে ফাটল ধরে, মানুষের মানে আস্থার ক্ষেত্রে যে ফাটল ধরে, সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করা এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসা। কাজেই এটা নিঃসন্দেহে এই সমস্যাটা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। প্রথমে তার দলটা বিরাট দল, এবং জনগোষ্ঠীর একটা বড় অংশ তার দলের সঙ্গে আছে, এবং এই দলটার তৃণমূল থেকে একেবারে মানে চূড়া পর্যন্ত সর্বত্র যদি তিনি বোঝাতে পারেন যে এই ধরনের অসংযত আচরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য ক্ষতিকর, তাহলে সেই কর্মী বাহিনী তারা একটা মেসেজ সারা দেশে ছড়িয়ে দিতে পারে, যার মাধ্যমে এই সব জিনিসগুলো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বাইরের যে সকল ফ্যাক্টর যারা মব সৃষ্টিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, তাদের উদ্দেশ্যে তারেক রহমান মানে তাদেরকে কিভাবে এই কন্ট্রোল যে করবেন? আপনি বাইরের বলছেন, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য অনেক শক্তি কাজ করছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কাজ করছে, এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষমতা হারানো শেখ হাসিনা বসে আছেন, এবং তার দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বসে আছেন, কর্মীরা আছেন। এদেরকে ব্যবহার করা হচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য যাতে সামনের নির্বাচনটা বাধাগ্রস্ত হয়, এবং শুধু তাই না, মানে বর্তমান ব্যবস্থা সম্পর্কে একটা অনাস্থা সৃষ্টি হয়। তো এই পরিপ্রেক্ষিতে মানে কাজটা শুধু আমাদের দেশের মধ্যেও না, আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমাদেরকে একটা ভূমিকা পালন করতে হবে, এবং আমরা আশা করব যে সঠিকভাবে আমরা চিত্রটা তুলে ধরতে পারি। এমনিতেই বাংলাদেশের ইমেজের যথেষ্ট ক্ষতি হয়েছে, বিশেষ করে বড় দুটো পত্রিকার অফিসে অগ্নিসংযোগের ফলে। তো এটা আপনার এই জন্য কাজ করার প্রয়োজন আছে আন্তর্জাতিক পর্যায়ে, আর দেশীয় পর্যায়ে তো আছেই। এবং আমার মনে হয় এই ঘটনা ঘটার পর গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, চিত্রপট অনেকটাই কিন্তু বদলে গেছে, এবং অনেক মানুষই বলছেন যারা এইসব কাজে লিপ্ত সেই গোষ্ঠীটি খুব বড় একটা গোষ্ঠী তা নয়। মানে তাহলে সামনে এই ধরনের কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে এমন একটা আশাবাদ কি রাখতে পারি? যেমন আজকের সমাবেশ দেখে, আচ্ছা, কিংবা হাদির মৃত্যুর পরে যে বিশাল জানাজা হয়েছে, এইসব থেকে একটা মেসেজ কিন্তু বেরিয়ে আসে, সেটা হচ্ছে যেমন হাদির মৃত্যুর পর অনেকে ভেবেছিল বিশাল জমায়েতের মধ্যে দিয়ে বিশাল বড় ধরনের মানে ধ্বংসাত্মক কার্যকলাপ হবে, তার কিছুই কিন্তু হয়নি, এবং বরং তার মধ্য দিয়ে একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে মানুষের ঐক্য এবং মানুষের শান্তির প্রতি আকুতি। একইভাবে আজকে তারেক রহমানকে মানুষ যেভাবে সংবর্ধিত করলো, এবং যেভাবে অনেক, যেটাকে বলে অনেক ধৈর্য ধরে অনেক কষ্টের মধ্যে, অসুবিধার মধ্যে মানুষ তাকে গ্রহণ করলো, তো সেটাও প্রমাণ করে যে আমাদের জাতীয় চরিত্রের মধ্যে আপনার বিশৃঙ্খলার উপাদানের চাইতে
সৃষ্টিশীলতার উপাদান অনেক বেশি শক্তিশালী এবং সেটাকে তুলে ধরলে বিশৃঙ্খলা পরিমাণও ভবিষ্যতে কমে যাবে। এটা হবে। অসংখ্য ধন্যবাদ। আলতাফ পারভেজ, এই প্রসঙ্গে আসতে চাই, আপনি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহকে শুনছিলেন। আমরা গত বছরের 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য অনেকবারই শুনেছি যে বড় একটি বিপ্লবের পরবর্তীতে একটি অস্থিরতা তৈরি হয়। ব্যাপারটিকে এই 17 মাস পরে এসে এভাবে এখনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে কিনা, আপনার নিজস্ব কোনো বিশ্লেষণ এই প্রসঙ্গে আছে কিনা, আগে সেটা জেনে আমি তারপরে আপনার কাছে প্রশ্ন করতে চাই। আমি এই ঘটনাগুলোকে অভ্যুত্থান পরবর্তী হঠাৎ সৃষ্ট বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না। আমি একটা উদাহরণ দিচ্ছি কেন দেখতে চাই না। অতীতেরগুলো যদি বাদও দিই, সর্বশেষ যখন ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালানো হয়, ধোঁয়ার ভিতর থেকে এই 2 কাগজের কর্মীরা, নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের প্রায় সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফোন করেছিলেন, কিন্তু তারা সাহায্যে যথেষ্ট কিছু করেননি। এর অর্থ হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারপর দেখুন, এখানে কবর থেকে তুলে মানুষ পোড়ানো হচ্ছে, আবার কারখানা থেকে বের করে গাছে ঝুলিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। এই দুটো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ গত 17 মাসে প্রায় 100 মাজারে ভাঙচুর করা হয়েছে। ফলে এইগুলোর অনেক বিবরণ দেওয়া যাবে। মানে নির্বাচন পেছানোর চেষ্টা, আগুন সন্ত্রাস, মব সন্ত্রাস, এগুলা অনেক আশকারা পেয়ে ঘটেছে, অনেক নীরবতায় ঘটেছে, অনেক সক্রিয় সহযোগিতায় ঘটেছে। এবং আমি বলবো যে এখানে বাইরের ইন্ধনও ছিল। বাংলাদেশ গত 15 বছর একটা অক্ষশক্তির সঙ্গে ছিল, শুয়ে পড়েছিল, ওই দিকে হেলে পড়েছিল। এখন আবার নতুন একটা অক্ষশক্তি এখানে সক্রিয় হয়েছে। এমনও হতে পারে বাংলাদেশকে ফেইল্ড স্টেট হিসাবে, ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখানোর একটা চেষ্টা এখানে ছিল বা আছে। তারেক রহমান এসেছেন, উনি একটা শক্ত অবস্থান নেবেন, এটা মানুষ আশা করে। কিন্তু ওই পরিকল্পনাগুলো, ওই ডানপন্থার উত্থান যেটা আমরা সারা দেশে দেখেছি, তারা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তারেক রহমানকে নির্বিঘ্নে ক্ষমতায় যেতে সাহায্য করবেন, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। তারা হয়তো পরিকল্পনা পাল্টাবে, তারা নতুনভাবে তাদের আমি ঠিক এই প্রেক্ষাপটেই আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে তারেক রহমান তাহলে এই মুহূর্তে দেশে ফিরে কোন ব্র্যান্ডের রাজনীতি করবেন? বিশেষ করে তিনি যখন দেশ ত্যাগ করেন তখন জামায়াত ছিল বিএনপি তথা 4 দলীয় জোটের একটি সরকার পরিচালনা, বা পরবর্তীতে আমরা দেখেছি ধর্মভিত্তিক দলগুলোর একটা আনুকূল্য নিয়েই বিএনপি সেই সময় রাজনীতি পরিচালনা করেছেন। 17 বছর পর এখন যখন তারেক রহমান দেশে ফিরছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভোটের মাঠে সবচেয়ে বড় প্রতিপক্ষ জামাত, এবং আপনি যেমনটি বলছিলেন উগ্র ডানপন্থী রাজনীতির একটি প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয়। ঠিক কোন ধরনের রাজনীতি আশা করছেন তারেক রহমানের কাছ থেকে? দেখুন, তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে বিএনপির রাজনীতি হলো বামের ডানে এবং ডানের বাম, অর্থাৎ তিনি এক ধরনের মধ্যপন্থার ইঙ্গিত করেছিলেন। বাংলাদেশ তো শ্রেণীবিভক্ত একটা দেশ, এখানে বামপন্থী ডানপন্থী থাকবে, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করে মধ্যপন্থী একটা গণতান্ত্রিক দেশ হিসেবে। বিশ্বজুড়ে কিন্তু এখন একটা পরাশক্তির মুরব্বীপনার পালাবদল চলছে। যুক্তরাষ্ট্রের জায়গায় চীনের আস্তে আস্তে উত্থান ঘটছে, এবং আমাদের চীনকেও দরকার, ভারতকেও দরকার, যুক্তরাষ্ট্রকেও দরকার। ফলে এরকম সময়ে মধ্যপন্থাই হলো মানে শাসকদের জন্য, বাংলাদেশের যে কোনো শাসকের জন্য সঠিক পন্থা। তো আজকে যে তারেক রহমান নিজেও এক ধরনের তার ভাষণের ভিতর দিয়ে মধ্যপন্থার প্রতি আনুকূল্য দেখিয়েছেন, কিন্তু আমাদের দেশে যে নৈরাজ্য যে অবস্থায় গিয়েছে, ডানপন্থার উত্থান যে অবস্থায় গিয়েছে, এতে তো দেশের ভাবমূর্তি খুবই খারাপ হয়েছে। গত 2 সপ্তাহে আমাদের 1 কোটি মানুষ বাইরে কাজ করতে যায় এবং আরও মানুষ যেতে চায়। এখানে তো বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ইমেজ দরকার আছে, এবং বাংলাদেশে সবচেয়ে জরুরি যে বিষয় বিনিয়োগ দরকার। একটা সম্ভাব্য ফেইল্ড স্টেটে কোনো বিনিয়োগকারী আসবে না। ফলে এখানে বাংলাদেশের ভাবমূর্তি, শান্তিপূর্ণ একটা ভাবমূর্তি গড়া, একটা নিরাপদ সমাজের ভাবমূর্তি গড়াই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ, যদি উনি ক্ষমতায় আসে। আবার আমি একই সময় বলবো যে নির্বাচনে কি রায় হবে আমরা জানি না, কিন্তু যেই রায় হোক, এখানে ক্ষমতাসীন দলকে সঠিক পথে রাখতে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা হলো, জনগণ যখন একটা রায় দেয়, একটা দলকে অত্যন্ত বেশি সমর্থন করে। ফলে আমাদের ওই দল সেই বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আচরণ করে, এবং আমাদের এখানে মিডিয়া, বুদ্ধিজীবী, এদের ভিতরেও তোষামোদের একটা সংস্কৃতি, যেটা আমি আগে বলেছি। ফলে একদিকে মধ্যপন্থায় থাকা
এবং একটা বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ভাবমূর্তি গড়ে তোলা এবং ডানপন্থার উত্থান ঠেকানো, এগুলো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু তার দলেও তো এই ধরনের উপাদান আছে। দেখুন, তার দল একসময় অনেকগুলো ডানপন্থী দলের সঙ্গে জোট করেছিল এবং এই রাজনৈতিক ধারায় বিএনপির একটা বড় সংশ্লিষ্টতা আছে। এখন যে কোনো পরিস্থিতি তো পাল্টায়, আঞ্চলিক পরিস্থিতি পাল্টিয়েছে, দেশের পরিস্থিতি পাল্টিয়েছে। গত 17 মাসের অভিজ্ঞতা থেকে তারেক রহমান নিজেও নিশ্চয়ই উপলব্ধি করেছেন বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়, গণতন্ত্র কিভাবে এখানে নির্মাণ করা যাবে। তো সেখান থেকে তিনি নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক দিশা বাংলাদেশের মানুষকে দেবেন, এটা আশা করা যায়। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আসতে চাই। গত সোমবার আপনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে হানাহানি ও গালমন্দে লিপ্ত হওয়ায় শত্রুরা উপকৃত হয়। রাজনীতিতে আমরা সাম্প্রতিক সময় দেখছি নতুনভাবে মেরুকরণ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন ধরনের বিভাজন হচ্ছে। সেই বিভাজন কাটিয়ে উঠে দল এবং দেশকে এক সুতোয় বাঁধবেন, সেটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা চলছে। একই সাথে দেশের অর্থনীতির অবস্থাও তো অনেকটা নাজুক। ঠিক সামগ্রিক সব কিছু মিলিয়ে আজকে যখন তারেক রহমান বলছেন উই হ্যাভ এ প্ল্যান, এই পরিকল্পনাতে নিশ্চয়ই অর্থনীতি নিয়েও কিছু একটা থাকবে। আপনি অর্থনীতির শিক্ষক, আমাদেরকে কি বার্তা দিবেন? না দেখুন, আপনি যেই প্রশ্ন করেছেন তার জন্য ঘন্টাখানিক লাগবে কথা বলতে। আপনি আমাকে দিবেন 3 মিনিট, তো এটা আমার প্রতি খুব অবিচার। তো সেই প্রতিবাদটা জানিয়েই যেটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য সৃষ্টি করা। এটার জন্য নেতৃত্বের ভূমিকা একেবারে কেন্দ্রীয় ভূমিকা। আপনি জানেন, মিস্ত্রি যখন জমাট বাঁধানো হয় তখন তার মধ্যে একটা সুতো লাগে, এই সুতো ছাড়া মিস্ত্রি জমাট বাঁধে না। ঠিক একইভাবে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য, জাতিকে একটা সঠিক দিক নির্দেশনায় নিয়ে যাওয়ার জন্য সেই রকম বলিষ্ঠ নেতৃত্বের দরকার। আমি এর আগে আপনার সিঙ্গাপুরের এক্সাম্পলটা দিয়েছিলাম। আমি অবশ্য আমার মতাদর্শগতভাবে মাও সেতুং বা ফিডেল ক্যাস্ট্রোর এক্সাম্পলটা দিতে পারলে অনেক বেশি খুশি হতাম, কিন্তু আমি এখানে লি কুয়ান ইউর এক্সাম্পলটাই দিচ্ছি। তিনি যেভাবে দেশের সমস্যাগুলোকে চিহ্নিত করেছিলেন, সেখানে তিনি যেটা করেছিলেন, উনি দেখলেন দেশের অবস্থা খুব খারাপ, মানুষ খুব গরিব, মানুষের মধ্যে কর্মসংস্থান নাই। এর মধ্যে সেখানে একটা ব্রিটেনের সামরিক ঘাঁটি ছিল, তারা ঘোষণা দিল যে তারা এই ঘাঁটি প্রত্যাহার করে নেবে। তো লি কুয়ান ইউ খুব চিন্তিত হয়ে পড়লেন যে এই ঘাঁটি যদি চলে যায়, এই ঘাঁটির সঙ্গে সিঙ্গাপুরের ছোট্ট দ্বীপরাষ্ট্রের যে অর্থনৈতিক যোগাযোগ, এমপ্লয়মেন্টের যে যোগাযোগ, সেই সম্পর্কটুকু লোপ পাবে। তখন উনি ঘাঁটি রাখার জন্য ডিপ্লোম্যাসি করলেন এবং ব্রিটেন শেষ পর্যন্ত রাজি হলো। আমাদের দেশ হলে আমরা কি বলতাম? সাম্রাজ্যবাদের ঘাঁটি রাখার জন্য নেতা চেষ্টা করছেন, এইটা আমরা বলতাম। কাজেই আপনার নেতৃত্বকে যে দল এবং আদর্শের উপরে উঠে যেটা স্টেটসম্যানের ভূমিকা পালন করতে হয়, লি কুয়ান ইউ সেই ভূমিকা পালন করেছিলেন বলেই আজকে সিঙ্গাপুর যেখানে আছে সেটা হয়েছে। বাংলাদেশের জন্য সেই রকম একটা নেতৃত্ব দরকার এবং আমরা আশা করব তারেক রহমান সেই রকম একটা নেতৃত্ব আমাদেরকে উপহার দেবেন। আর অর্থনীতির কথা বলছেন, কাজটা খুব কঠিন, বিশেষ করে দারিদ্র দূরীকরণ এবং বেকার সমস্যার সমাধান। এগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিনিয়োগ। আমাদের দেশে ব্যক্তি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ কোনোটাই সন্তোষজনকভাবে হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বিনিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে আবারও স্বর্ণপন্নই হতে হবে আমাকে, হয়তোবা পরবর্তীতে আরও একটা অনুষ্ঠানে এই বিনিয়োগ বা অর্থনীতির বিষয়গুলো নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। না এটা আপনি আর পরে আমাকে সুযোগ দিবেন না, আমি জানি। হ্যাঁ, মানে ওটা বলে লাভ নাই। তো এই হচ্ছে আমার কথা। বিনিয়োগ বাড়ানো সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই। যে বক্তব্য দিয়ে আপনি শুরু করেছিলেন অতীতের পর্যালোচনা নিয়ে একটা আক্ষেপ আপনি বলছিলেন যে আজকে তারেক রহমানের বক্তব্য ছিল না। আপনি একজন বিশ্লেষক হিসেবে ঠিক কি আশা করেন 2001 থেকে 6-এর সেই আমলকে যদি পেছনে ফিরে তাকান তারেক রহমান, সেখান থেকে কি শিক্ষাটা তিনি নেবেন বলে আপনি আশা করছেন? আচ্ছা, সেইখান কিন্তু আমি এটা বলেছি যে একটা রিভিউ আকারে, পুনর্মূল্যায়ন আকারে, কিন্তু আমাদের তো সামনে তাকাতে হবে। দেখুন, একটা বিষয়ে এসেছে যে জাতীয় ঐক্যের প্রশ্ন যেটা আলোচনায় আসলো। বাংলাদেশ একটা শ্রেণী বিভক্ত সমাজ, এখানে বিভিন্ন শ্রেণীর কনফ্লিক্টিং দাবি দেওয়া আছে। ফলে এখন সামনে নির্বাচনে বিভিন্ন দল ও জোট অংশ নিচ্ছে, একদল জিতবে, একদল বিরোধী দল হবে। এখন এই জাতীয় ঐক্যের সমস্যার সমাধান কিভাবে করা যায়?
আমি বলবো আর কি এখানে, যেটা আমার ব্যক্তিগত মত আকারে, যে যেই দলই নির্বাচিত হোক, এখানে যদি কিছুদিন অন্য অন্য দল নিয়ে একটা জাতীয় সরকার ধাঁচের কিছু হয়, তাহলে বিভিন্ন শ্রেণীর আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যাগুলোর সমাধানের একটা রাস্তা তৈরি হয়। না হলে কোনো একটা দল যদি অনেক আসন পায় এবং তারাই একদলীয় সরকার কায়েম করে, যেটা আমাদের প্রশাসনের একটা ধরন, আমাদের এখানে প্রধানমন্ত্রী, শাসক দলের প্রধানমন্ত্রী প্রায় ঈশ্বরের পরেই, মানে আল্লাহর পরেই ক্ষমতাশালী একটা আচরণ শুরু করেন। ফলে সেই জায়গাটা আমাদের দেশে জাতীয় ঐক্যের ব্যাপারটা আর হয় না, এবং অন্য অন্য শ্রেণীগুলোর সমাজ তো নানাভাবে বিভক্ত, তাদের দাবি দেওয়াগুলো আসে না। বিশেষ করে শ্রমিক কৃষকদের এজেন্ডাগুলো একদম নাগরিক রাজনীতিতে গুরুত্ব পায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় একটা নির্বাচনের পরে নির্বাচিত বিজয়ী দল একটা জাতীয় সরকারের কথা ভাবতে পারে, কিছুকাল, অসংখ্য ধন্যবাদ। 3-4 বছর এটা একটা সমাধান হিসেবে কাজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ আলতাফ পারভেজ আপনাকে, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহেও আবারও এই পর্দায় দেখা হবে। এটি নিজের সঙ্গে থাকুন।